চলছে মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরের নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর দাফন নওগাঁ ও নাটোরে নিজ এলাকায় সম্পন্ন, পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস সরকারের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে মরা নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান ৮ থেকে ১২ বছর বয়সী এই ৫ শিশু হচ্ছে ওই গ্রামের শরীফা, সুমাইয়া, আরিবা, সুমি ও সুরাইয়া। স্থানীয়রা জানান সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বাড়ায় গ্রামের পাশের মরা নদীটি পানিতে ভরে যায়। দুপুরে ৫ শিশু ওই পানিতে গোসল করতে নামে। জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে থাকায় শিশুরা কখন নদীতে গোসল করতে নেমেছিল তা কেউ জানতে পারেনি। পরে শিশুদের সন্ধান না পেয়ে নদীতে খুঁজতে নামলে একে একে ৫ শিশুর মরদেহ উদ্ধার পায়। এ ঘটনায় চরচাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একই পাড়ার ৫জন বাচ্চা, ৫টা বাচ্চাই মেয়ে বাচ্চা, তারা ৮ থেকে ১২ বছরের মধ্যে এবং তারা পরস্পর আত্মীয়। তারা ওই সময় মরা নদীতে গোসলে যায়। গোসল করতে যেয়ে এক সময় একজন ডুবে মারা যায়। তারপরে ওনাকে উদ্ধার করতে যেয়ে একে একে ৫ জনই ডুবে মারা যায়। পাশে নদীর উপরে নাজিরপুর নামে একটা গ্রাম আছে। নাজিরপুর গ্রামের একটা মহিলা দেখতে পায়। দেখতে পাওয়ার পরে মহিলার চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন আসে। এক জায়গাতে ছিল, বাসটা পাঁচটাকে উদ্ধার করলাম। 2টা ছিল নিজামের মেয়ে, 2টা ছিল মাসুদের মেয়ে, আর একটা শরীফুলের মেয়ে। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার আলামত সঠিকভাবে রাখা হয়েছে এবং তদন্ত এখনও গুরুত্ব সহকারে চলছে বলে জানিয়েছেন নতুন পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ। সকালে নিহত গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আলোচিত মামলা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, তবে মামলার সঠিক তদন্তের স্বার্থে সবকিছু বিবেচনায় থাকবে বলেও জানান তিনি। মামলার অগ্রগতি নিয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেও জানান পুলিশ কমিশনার। এছাড়া আগামী 7 দিনের মধ্যে রংপুরে মাদকসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন দেখা যাবে বলেও জানান তিনি। আলামত আসলে ধুয়ে ফেলার কিছু নেই। আলামত তো একটা ক্রাইম সিন, সেটাকে সংরক্ষণ করা আছে। সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে সেগুলার যথাযথ জবাব দিয়ে মামলাটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে যাতে একটা সুবিচার হয়, আমরা সে চেষ্টাটাই করছি। সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশির মধ্যে দেশে ফিরেছে 9 জনের মরদেহ। তাদের 7 জনই নওগাঁর আত্রাই উপজেলার আর একজন নাটোরের। সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা মা সহ পরিবারের সদস্যরা। নিজ নিজ এলাকায় তাদের শেষ বিদায়ে ঢল নামছে অগণিত মানুষের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রিয়াদ থেকে ফিরেছে 7টি নিথর দেহ। প্রতিটি কফিনের সঙ্গে ফিরেছে একটি করে পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। নওগাঁর আত্রাই উপজেলার স্থানীয় একটি কলেজ মাঠে একসঙ্গে সম্পন্ন হয় 7 জনের জানাজা। এতে অংশ নেন স্বজন, এলাকাবাসী ও প্রশাসনের কর্মকর্তারা। জানাজা শেষে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় নিজ নিজ গ্রামে। মৃতদেহ বহনকারী ফ্রিজিং গাড়িগুলো গন্ডগোহালি গ্রামে পৌঁছালে কান্না আর আহাজারির শব্দে ভারী হয়ে ওঠে পরিবেশ। 2 সন্তান মোহন ও সুমনের কফিন দেখে কেঁদে ওঠেন তাদের মা। স্বামী প্রতিবন্ধী, তার সামনে এখন কেবলই অনিশ্চয়তা। আমার জানের জিনিস হোক মোহন আর সুমন, বাবা ও আল্লাহ আমার বাবা বেহেশত দাও আল্লাহ। আমার ভাই যে বাবা থাকতো সারা জীবন কামাই করে মা খাওয়াইতো, আর 20,000 টাকা কয়দিন যাবে? এগুলো লাশ কখনো একসাথে দেখিনি। এই গন্ডগোয়ালি গ্রামে একই পরিবারের 2 ভাই মারা গিয়েছে এবং পাশাপাশি আরও 2 জন প্রতিবেশী মারা গিয়েছে। আমরা খুবই শোকাহত এবং প্রতিটি পরিবারকে 35,000 টাকা করে সহায়তা দিয়েছে প্রশাসন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহায়তার পাশাপাশি ভবিষ্যতেও পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। সরকার এই মৃত পরিবারের পাশে আছে, আমরা আছি এবং তাদের যাতে আগামী দিনে তাদের পরিবারের জন্য
যেটুক সর্বোচ্চ সহযোগিতা দেওয়া যায় এ বিষয়ে সরকার খুব সচেতন। অগ্নিকাণ্ডে নিহত হয়েছে নাটোরের 3 জন। তাদের একজন রবিউল ইসলাম হৃদয়ের মরদেহ পৌঁছেছে নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামে। সংসারের অভাব ঘোচাতে 5 লাখ টাকা ঋণ করে প্রায় 5 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। সকাল 10টায় নিজ গ্রাম মহিষডাঙ্গায় জানাজা শেষে দাফন করা হয়েছে রবিউল ইসলাম হৃদয়কে। একমাত্র ছেলে হারানোর শোকের সঙ্গে এখন পরিবারের সামনে ঋণ পরিশোধের দুঃস্বপ্ন। আমার যত ঋণ আছে আমার তো বলার বুদ্ধি না স্যার, 2টা ছেলে উঠাউটি স্যার, তাই কিনা? এটা যে দোকান খারাপ করছে আমার 5টি বছর কিছু দিতে পারেনি। স্বপ্ন কিন্তু ছিল বড়, কিন্তু স্বপ্ন দেখছেন কি অবস্থা। ওটারও স্বপ্ন ছিল বড়, কিন্তু এই মর্মান্তিক অবস্থায় তারও স্বপ্ন শোচনীয় স্যার। কি বলবো স্যার। রবিউল ইসলাম মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মৃত্যুর আগে মায়ের সঙ্গে শেষ কথায় রবিউল বলেছিলেন, মা এখন ঘুমাবো, পরে কথা বলবো। সেই ঘুম যে শেষ ঘুম হবে তা ভাবেননি মা আঞ্জুয়ারা বেগম। নিহত অন্য 2 জন হলেন উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের শামীম হোসেন এবং শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন শুভ। এই 2 জনের মরদেহ এখনও দেশে ফেরেনি। প্রিয়জনকে শেষ দেখার অপেক্ষায় তাদের পরিবারের সদস্যরা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। কক্সবাজারের মহেশখালীর 2টি টার্মিনাল থেকে দিনে প্রায় 700 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও গ্রাহক পর্যায়ের সংকট এখনও কাটেনি। 31শে অগস্ট এলএনজি নিয়ে নতুন কার্গো জাহাজ পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এটি পৌঁছালে সরবরাহ আরও বাড়বে। যশোরে এলপিজি অটো গ্যাস স্টেশন চালু হওয়ার কথা থাকলেও এখনও বন্ধ রয়েছে। এদিকে গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদনও। লোডশেডিংয়ের কারণে তীব্র গরমে দিনাজপুরের হিলিতে হিটস্ট্রোকে খামারের মুরগি মারা যাওয়ার অভিযোগ করেছেন খামারিরা। জেনারেটর চালাতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ। পটুয়াখালীতে 16 মেগাওয়াট চাহিদার বিপরীতে অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম। গেল 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন 1170 রোগী। মৃত 5 জনের মধ্যে সিলেটেরই 3 শিশু। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট 151 জন মারা গেলেন। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে আরও 128 জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া পটুয়াখালীতে 31, যশোরে 16, মানিকগঞ্জে 19, বান্দরবানে 14, নরসিংদী ও সিরাজগঞ্জে 7 জন করে মোট 14 জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই বয়স 1 বছরের কম বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ব্রাহ্মণবাড়িয়ার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে টানা 7 বছর ধরে বন্ধ চোখের অস্ত্রোপচার এবং এর জটিল চিকিৎসা সেবা। পড়ে থেকে নষ্ট হচ্ছে অনেক মূল্যবান যন্ত্রপাতি। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। 2008 সালে জাতীয় চক্ষু চিকিৎসা পরিকল্পনার আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে সরবরাহ করা হয় চোখের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। তবে 2019 সালে বদলি হয়ে যান চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং এরপর থেকেই বন্ধ চোখের অস্ত্রোপচার। আসি চিকিৎসা করার জন্য। এখানে যদি আমরা অপারেশন না করতে পারি, চিকিৎসা না করতে পারি, তাহলে আমাদের বাইরে যেতে হয়। তো বাইরে গিয়ে তো আমাদের মতো সাধারণ মানুষের এটা হয় না। আর্থিক দিক দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 2 দিন পাওয়ার দেওয়া হয় এবং এমার্জেন্সি রোগী আসলে তাদেরকে দেখা হয় এবং আউটডোর যে আমাদের রোগী প্রায় 200+ হয়। বর্তমানে সপ্তাহে 2 দিন হাসপাতালের চক্ষু বিভাগে সেবা দিচ্ছেন মাত্র 1 জন করে চিকিৎসক এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। সপ্তাহে গড়ে চোখের চিকিৎসা নেন 250 জন রোগী। এদের মধ্যে কারো চোখে অস্ত্রোপচার বা জটিল কোনো চিকিৎসা প্রয়োজন হলে তাকে রাজধানী ঢাকা বা অন্য কোনো হাসপাতালে পাঠানো হয়। এতে বেগ পেতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। অনেক মানুষ যদি ডাক্তার আরো একটু বাড়াই দিত তাহলে আমাদের জন্য ভালো হতো। সকাল 8:30টার দিকে আমরা এসে লাইনে দাঁড়াচ্ছি, প্রচুর লোক, প্রচুর ভিড়, মাত্র ডাক্তার একজন ডাক্তারকে এতগুলো রোগীর চিকিৎসা করতে পারবে? চিকিৎসা করতে পারতেছে না ডাক্তার, একজন রোগী অস্থির হয়ে গেছে। চিকিৎসক পদায়ন হলে হাসপাতালে শুরু হবে চোখের অস্ত্রোপচার, বলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। সচিব স্যারের কাছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ডাক্তার যাতে আমরা পাই, চোখের সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট যদি আমরা পাই, একজন কনসালটেন্ট যদি পাই তাহলে কিন্তু আমরা করা সম্ভব। এখানে আমাদের কিছু পুরনো যন্ত্রপাতি রয়েছে যে ফ্রেড হ্যালো দিয়েছিল, এগুলো রিপেয়ারেবল, এটা প্রক্রিয়াধীন আছে, আমরা সারিয়ে ফেলবো। এবং আমাদের যে ক্যাটারাক্ট সার্জারি যদি হয় বা রেটিনাল সার্জারি করার মতো যদি কোনো আমরা করতে পারি,
এটা আমরা ডাক্তার পেলেই করতে পারবো আশা করছি। একসময় প্রতি মাসে গড়ে 2 শতাধিক রোগীর চোখের ছানি থেকে শুরু করে নানা জটিল রোগের চিকিৎসা হতো ব্রাহ্মণবাড়িয়ার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ক্ষুদ্র জাতিগোষ্ঠী মাহাতো পরিবারে উজ্জ্বলের জন্ম। পুরো নাম উজ্জ্বল কুমার মাহাতো। মায়ের কাছ থেকে মাহাতো জনগোষ্ঠীর ভাষা কুড়মালি শিখেছেন তিনি। আদি ভাষাকে টিকিয়ে রাখতে চাকরির পাশাপাশি এ ভাষায় গান ও উপন্যাস রচনা করছেন। বিশেষ সাহিত্যকর্ম তিনি এ ভাষায় অনুবাদও করে যাচ্ছেন। রাঙা সকালে অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেই আয়োজন কিভাবে তার কাজকে আরও মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, শুনবো সে কথা। সিরাজগঞ্জ জেলা রিপোর্টারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গ্রামের মেঠো পথে বই হাতে কোমলমতি শিশুরা যাচ্ছে পাঠশালায়। এ পাঠশালায় শেখানো হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাহাতোর আদি ভাষা কুড়মালি। সপ্তাহে 2 দিন সেখানে কুড়মালি ভাষা, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের পাশাপাশি মাহাতো জাতিগোষ্ঠীর সংস্কৃতি আর ঐতিহ্য সম্পর্কে পড়ানো হয়। মাহাতোদের হারিয়ে যেতে বসা আদি ভাষার সংস্কৃতি ও বিভিন্ন আচার অনুষ্ঠান ধরে রাখতে 2022 সালের জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামে উজ্জ্বল কুমার মাহাতো প্রতিষ্ঠা করেন এই পাঠশালা। ছুটির দিনে নিজের ভাষা ও সংস্কৃতি রক্ষায় গবেষণা করেন ও বই লেখেন উজ্জ্বল কুমার মাহাতো। রচনা করেন বিশ্বের প্রথম মাহাতো ভাষার বই। প্রকাশের অপেক্ষায় রয়েছে এ ভাষায় রচিত তার আরও 2টি বই। 2 কোটি কুড়মালি ভাষী মানুষ রয়েছে যারা এই ভাষায় কথা বলে, পাশাপাশি এর বিভিন্ন ধরনের সাহিত্য রয়েছে, বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ে এর পাঠদান চলছে এই ভাষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সেই জায়গাতে আমি প্রথম ব্যক্তি হিসেবে এই বই এই ভাষার 500 পৃষ্ঠার একটা বই রচনা করতে পারছি। এটা আমার জন্য খুবই আনন্দের। আদি মাতৃভাষা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য উজ্জ্বল কুমার মাহাতো 2022 সালের 24 সেপ্টেম্বর অতিথি হয়েছিলেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন রাঙা সকালের। রাঙা সকাল অনুষ্ঠানে আমার পর্বটি প্রচারিত হওয়ার পর দারুণভাবে আমি উৎসাহিত বোধ করেছি। পাশাপাশি আমার জনগোষ্ঠীর মানুষ বা আশেপাশের মানুষ যারা আমাকে বলতো যে এই ভাষাটির আবার কী শেখাচ্ছে, বা বিভিন্ন ধরনের নেগেটিভ দৃষ্টিভঙ্গি যাদের ছিল তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। এই অনুষ্ঠানে যেতে পারে আমি ব্যক্তিগতভাবে নিজেকে খুবই গর্বিত মনে করছি। পাশাপাশি মাছরাঙা পুরো পরিবারকেই আমি অভিনন্দন জানাই এই মহৎ একটা উদ্যোগ নেওয়ার জন্য। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে দুর্গম বরেন্দ্র অঞ্চল বাবুডাইং। একসময় এই আদিবাসী পল্লীর শিশুরা ছিল পুরোপুরি শিক্ষাবঞ্চিত। সেই অভিশাপ মুছে দিতে বছরের পর বছর সাইকেল নিয়ে ছুটেছেন শিক্ষক কানাই চন্দ্র দাস। শুধু শিক্ষায় নয়, অসহায় আদিবাসী ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসা সেবা নিয়েও। রাঙা সকালে অতিথি হয়ে এসেছিলেন তিনি, যা তার কাজকে আরও মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুর্গম পথ, কখনো কাঁচা রাস্তা, কখনো পায়ে হাঁটা, তবুও থামে না সাইকেলের চাকা। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরের বাবুডাইং আদিবাসী পল্লীতে শীত, গ্রীষ্ম, বর্ষায় এভাবেই ছুটে চলেন শিক্ষক কানাই চন্দ্র দাস। লক্ষ্য একটাই, আদিবাসী শিশুরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। 2 সহকর্মীকে নিয়ে শুরু করেন পাঠশালা। শ্রেণীকক্ষে পড়ানোর পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করা। শিখিয়েছেন শিক্ষাই পারে বদলে দিতে একটি শিশুর, একটি পরিবারের ভবিষ্যৎ। আমাকে মাছরাঙা টেলিভিশনে আহ্বান করেছিলেন আমার কিছু স্কুল সম্বন্ধে অভিজ্ঞতা বা আমার জীবনী সম্বন্ধে অভিজ্ঞতা নেওয়ার জন্য। আমার গ্রামে অনেকে কিন্তু জানে না এই স্কুল সম্বন্ধে, তো প্রতিষ্ঠার সম্বন্ধে অনেকে জানে না। সেদিন প্রোগ্রামটা দেখার পরে আমাকে বললো যে আপনি এত বড় কাজ করেছেন, তো গ্রামে বলেননি। চিকিৎসা সেবাতেও সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি। শিক্ষা ও সেবাকে মানব কল্যাণের হাতিয়ার করে নীরবে কাজ করে চলেছেন মানুষটি। এটা আমার কাছে গর্ব, বড় গর্ব। তো আমি আশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি যতদিন আমি এভাবে চলতে ফিরতে পারবো, ততদিন যেন আমি নিবেদিত গ্রামের হতদরিদ্রদের সেবা দিতে পারি। পাশাপাশি আমার ছেলেকেও বলেছি, আমি না থাকলেও তুমি আমার বাকি জীবনের কাজটা তুমি সাফল্য করবে। গত 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের রাঙা সকাল অনুষ্ঠানে
আমাদের কানাইচন্দ্র স্যারকে যেভাবে উপস্থাপন করেছে আমরা গর্বিত। কানাই স্যারের হাত ধরে যে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে গুটি গুটি পায়ে, সেই স্কুলটিকে আজ একটি জায়গা থেকে আরো উন্নত জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি আমরা। গেল 9 আগস্ট মাছরাঙা টেলিভিশনের রাঙা সকাল অনুষ্ঠানে উঠে আসে তার কাজের বিস্তারিত। তার সান্নিধ্য পেয়ে গর্বিত শিক্ষার্থীরা, জীবন বদলে দেওয়ার কৃতজ্ঞতা জানান তারা। মাছরাঙা টেলিভিশনে স্যার এই স্কুল নিয়ে কথা বলেছিলেন, আমরা খুবই খুশি হয়েছি। কানাইচন্দ্র দাস শুধু একজন শিক্ষক নন, প্রান্তিক মানুষের কাছে তিনি শিক্ষার, সেবার ও মানবিকতার এক আলোকবর্তিকা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। জমে উঠেছে ঝালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারার হাট। সারা বছর কম বেশি ক্রেতা বিক্রেতার আনাগোনা থাকলেও পেয়ারার ভরা মৌসুমে থাকে উপচে পড়া ভিড়। ঝালকাঠির রিপোর্টার আলোক সাহার পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি সদরের ভীমরুলি খাল ঘিরে জমজমাট স্থানীয় ফল ফলাদির ভাসমান হাট। যদিও জেলা জুড়ে এর ব্যাপক পরিচিতি পেয়ারার ভাসমান হাট নামেই, তবে পেয়ারা ছাড়াও আমরা, লেবু ও স্থানীয় পর্যায়ে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রি হয় এই হাটে। ভরা বর্ষায় প্রতি বছরের মতো এবারও সরগরম হয়ে উঠেছে ভীমরুলের ভাসমান পেয়ারার হাট। ঝালকাঠি সদর, বানারীপাড়া, পিরোজপুরের স্বরূপকাঠির অন্তত 20 গ্রামের চাষিরা ছোট বড় নৌকায় করে পেয়ারা নিয়ে আসেন এই হাটে। এবছর প্রতিমন পেয়ারা বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। আমাদের এই বরিশালের পেয়ারাটা গুণগত মান এবং স্বাদের দিক থেকে অনেকটাই আগানো, আর এর চাহিদা অনেকটা বেশি। আমরা এখান থেকে 1200-1100 টাকা কিনে আমরা 30 টাকা কেজি দরে বেশি, মোটামুটি ভালো আছি। ঢাকা, নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, মিরপুর, কারণ বাজার, সেকশন বিভিন্ন মোকামে যায় এখান থেকে। পেয়ারার দামটা ওই ছিট পড়ার জন্য এবং কম হওয়ার জন্য এবারে দামটা ভালো আছে। ক্রেতা বিক্রেতা ছাড়াও বিভিন্ন জেলা, এমনকি সারা দেশ থেকে পর্যটক আসে হাটের অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। খাবার হোটেল এবং নৌকার যে ভ্রমণটা, বিশেষ করে নৌকার ভ্রমণটা খুবই আসলে আনন্দদায়ক। পেয়ারার হাট এবং বোটে করে ঘোরা, এটা অন্যরকম একটা সৌন্দর্য থাকে। চাষিরা জানান, জেলার 300 বছরের পুরাতন পেয়ারা বাগানে এখন আর আগের মতো উৎপাদন হচ্ছে না। উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের নজর জরুরি দাবি তাদের। পেয়ারা চাষিরা সময় মতো সার এবং আমাদের যে স্প্রে শিডিউল মোতাবেক স্প্রে করার দরকার, এটি হয়তো তারা সঠিকভাবে করতে পারছে না। আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু পুরানো বাগান থেকে একটু ফলন কমে আসছে। তো সার্বিক বিষয়ে আমরা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 570 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে, যা থেকে 700 মেট্রিক টন ফলনের আশা কৃষি বিভাগের। মাছরাঙা নিউজ ডেস্ক। পাপোশের কারখানা বদলে দিয়েছে ঠাকুরগাঁওয়ের হুমায়ুন কবিরের ভাগ্যের চাকা। 2 শতাধিক নারীর কর্মসংস্থানের ঠিকানা এখন এটি। ঠাকুরগাঁও জেলা রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার বনগাঁও এ গ্রামের উদ্যোক্তা হুমায়ুন কবিরের ছোট্ট একটি কারখানায় সকাল থেকে কর্মব্যস্ত সময় পার করেন নারীরা। কেউ পাপোশ তৈরি করেন, কেউ বা তৈরি করেন রশি, আবার কেউ ব্যস্ত ফিনিশিংয়ের কাজে। অথচ 2019 সালের পর করোনা মহামারীর প্রভাবে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয় এ কারখানার কার্যক্রম। তবে হাল ছাড়েননি হুমায়ুন কবির। পরে পল্লী কর্মসংস্থান সহায়ক ফাউন্ডেশন, PKSF এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় ESDO রেইজ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের পাশাপাশি 3 লাখ টাকা ঋণ সহায়তায় নতুন উদ্যমে শুরু করেন পাপোশ তৈরির কাজ। করোনার সময় আমার ব্যবসাটা অনেকটা ঝুঁকিপূর্ণের মধ্যে পড়ে। তখন আমি কোনো বুদ্ধি না পেয়ে পরে ESDO রেইজ প্রকল্পের মাধ্যমে 3 লক্ষ টাকা ঋণ নিয়ে পুনরায় আবার ব্যবসা শুরু করি। আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে শহর এবং শহরতলিতে যারা নিম্ন আয়ের তরুণ তরুণী আছে তাদেরকে আমরা বিভিন্ন আর্থিক সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী করা। বর্তমানে তিনি প্রতি মাসে আয় করছেন প্রায় লাখ টাকা। নিজের ভাগ্য বদলের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন প্রায় 200 নারীর, যারা নিজের আয় দিয়ে সমাজে মাথা উঁচু করে চলতে পারছেন। যে টাকাটা পাই এটা দিয়ে আমার সংসারের অনেকটা, আমার স্বামীকে হেল্প করতে পারি, বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ, আমার যাবতীয় যা কিছু লাগে আমি নিজেই চালাইতে পারি। 4 থেকে 500 টাকা ইনকাম পাই, এতে আমার সংসার আল্লাহ দিলে ভালো চলে। কেউ আছে বিধবা,
কেউ আছে ডিভোর্সি, আর সব থেকে মনে করেন যে হতদরিদ্র এলাকা মানে লোকজন আমার এখানে কাজ করে। ধৈর্য এবং নিজের চেষ্টা থাকলে সংকটের মধ্য থেকেও যে ঘুরে দাঁড়ানো সম্ভব সেটাই প্রমাণ করেছেন হুমায়ুন কবির। মাছরাঙা নিউজ ডেস্ক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় পাবনায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় নাচ ও গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরি সৌমি। সঙ্গীত নির্দেশনায় ছিলেন আমিরুল ইসলাম। কুমিল্লায় আলোচনা সভায় কবির সাহিত্য, সঙ্গীত ও সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাচ, গান এবং কবিতা আবৃত্তি হয়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 প্রবাসীর দাফন নওগাঁ ও নাটোরের নিজ এলাকায় সম্পন্ন, পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস সরকারের। ব্রাহ্মণবাড়িয়ার 250 শয্যা জেনারেল হাসপাতালে বন্ধ চোখের অস্ত্রোপচার, তালাবদ্ধ অপারেশন থিয়েটারে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।